গভীর আগ্রহে রাত জেগে ভূত বিষয়ক প্রবন্ধ লিখে যাচ্ছেন। পানিভূত বিষয়ে আগেই লেখা হয়েছে, এখন লিখছেন বৃক্ষবাসী ভূত। যেসব ভূত গাছে বাস করে তাদের নিয়ে জটিল প্রবন্ধ। যা লেখেন সেটা আমাকে ঘুমোতে যাবার আগে পড়ে শোনান। আমি কিছুতেই বুঝতে পারি না নিতান্ত ফালতু কাজে এই মানুষটা কেন তার মেধা নষ্ট করছে। তারপরেও ভূত বিষয়ক আলোচনায় আমি অংশগ্রহণ করছি। একটা শিশু যদি গভীর আগ্রহে কোনো খেলা খেলে, সেই খেলায় বাধা দিতে নেই। ভূত বিষয়ক গবেষণায় শিশুর খেলা ছাড়া আর কি? রাতে দুজন খেতে বসেছি। মিসির আলি বললেন, বলুন তো দেখি কোন কোন গাছে ভূত থাকে? আমি বললাম, জানি না, আমি এখনো পর্যন্ত কোনো গাছে ভূত থাকতে দেখিনি। মিসির আলি বললেন, 4 ধরনের গাছে ভূত থাকে: বেল গাছ, তেঁতুল গাছ, শ্যাওড়া গাছ এবং বাঁশ গাছ। এর বাইরে কোনো গাছে থাকে না। আম এবং কাঁঠাল গাছে ভূত থাকে এরকম কথা শুনবেন না। আমি বললাম, ও আচ্ছা। মিসির আলি বললেন, ভূত মানুষের কল্পনা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মানুষ কেন ভূত থাকার জন্য মাত্র 4টা গাছ বেছে নিল, এটা গবেষণা হওয়া দরকার। এই গবেষণায় আমাদের লাভ? মিসির আলি বললেন, এই গবেষণা মানুষের কল্পনার জগৎ সম্পর্কে কিছু ধারণা দেবে। আমি বললাম, শ্যাওড়া ঘন ঝাঁকড়া গাছ দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে, সেই জন্যই মানুষ শ্যাওড়া গাছকে ভূতের জন্য বেছে নিয়েছে। মিসির আলি বললেন, বেল গাছ তো ঝাঁকড়া গাছ না, ছায়াদায়নী বৃক্ষও নয়, তাহলে বেল গাছ বাঁচল কেন? বেল গাছে কাঁটা আছে কি কারণে? ভূতেরা হয়তো কাঁটা পছন্দ করে। তেঁতুল এবং বাঁশ গাছে তো কাঁটা নেই, ভূতেরা তাহলে ওই গাছে কেন থাকছে? আমি চুপ করে গেলাম। প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম, শায়লার পুত্রের মৃত্যু রহস্য ভেদের কাজটা শেষ করে ভূতের গবেষণাটা করলে ভালো হয় না? মিসির আলি বললেন, রহস্য তো অনেক আগেই ভেদ হয়েছে, উত্তর লিখে খামে সিলগালা করে আপনার হাতে দিয়েছি। এখন আপনার দায়িত্ব নিজের মতো করে রহস্যের মীমাংসা করা। কোন দিকে আগাবো বুঝতে পারছি না তো। আমার চিঠিকন্যা শায়লা আমাকে যে চিঠি লিখেছে সেটা ধরে এগোবেন। সেটা ধরে এগোনোর তো আর কিছু নেই। মিসির আলি বললেন, অবশ্যই আছে। চিঠিতে লেখা ডাক্তার হারুন চোখের কর্নিয়া গ্রাফটিংয়ের একটি পদ্ধতি বের করেছে, যার নাম হারুনস কর্নিয়া গ্রাফটিং। দেখতে হবে আসলে কোনো পদ্ধতি ডাক্তার হারুন বের করেছে কিনা। তার প্রয়োজনটা কি? উনি এই পদ্ধতি বের না করলেও তো কিছু যায় আসে না। শিশু মৃত্যুর সঙ্গে কর্নিয়া গ্রাফটিংয়ের কোনো সম্পর্ক নেই। মিসির আলি বললেন, রহস্যভেদের জন্য কোনো তথ্যই অপ্রয়োজনীয় না। আমি বললাম, গ্রাফটিং বিষয়ক তথ্য পাবো কোথায়? মিসির আলি বললেন, সব মেডিকেল কলেজের লাইব্রেরিতে জার্নাল আছে, সেখান থেকে পাবেন। তার চেয়ে সহজ বুদ্ধি হলো ইন্টারনেট। হারুনস কর্নিয়া গ্রাফটিং লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। আমি তো সেভাবেই বের করেছি এবং আপনার কম্পিউটারেই বের করেছি। কি পেয়েছেন সেটা আপনাকে বলবো না। আপনি রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি নিজেই বের করবেন। এক্ষুনি বের করছি। মিসির আলি বললেন, ভেরি গুড। 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। ইন্টারনেট আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। ইন্টারনেট ঘেঁটে দেখা গেল হারুনস কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই, তবে জালাল আহমেদ কর্নিয়া গ্রাফটিং বলে নতুন এক পদ্ধতি আছে। মিসির আলিকে এই তথ্য দিতেই তিনি বললেন, জালাল আহমেদ মুসলমান নাম, তার মানে এই যে
তার দেশ বাংলাদেশ, সে পাকিস্তানি হতে পারে, মিডল ইস্টের হতে পারে। আপনার কাজ হচ্ছে মেডিকেল কলেজগুলোতে খোঁজ নেওয়া এই নামে কোনো ছেলে পাশ করেছে কিনা। আমি হতাশ গলায় বললাম, আপনি কি এইভাবেই রহস্যভেদ করেন? নিসার আলি বললেন, অবশ্যই, দ্বিতীয় বিকল্প তো নেই। যাই হোক, আপনার এই কাজটা সহজ করে দিচ্ছি। আমি খোঁজ নিয়ে জেনেছি জালাল আহমেদ নামে অসম্ভব ব্রিলিয়ান্ট একজন ছাত্র ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। সে যে শুধু ব্রিলিয়ান্ট তা না, সে রাজপুত্রের মতো রূপবান। তাকে প্রিন্স নামে ডাকা হতো। আমি শুধু বললাম, ও আচ্ছা, জালাল আহমেদ নামে নতুন এই চরিত্রটির সঙ্গে রহস্যের কি সম্পর্ক কিছুই বুঝতে পারছি না। জট খুলতে গিয়ে আরও জট পাকিয়ে দিচ্ছে, এই হলো সমস্যা। নিসার আলি রহস্যভেদ প্রক্রিয়া যে এমন ঝামেলার তাও আগে বুঝিনি। এখানে ওখানে যাওয়া, ঘোরাঘুরি বিরাট পরিশ্রমের ব্যাপার। নিসার আলি বললেন, আমার চিঠি কন্যা চিঠিটা মনে করুন। সেখানে লেখা, আমার স্বামী রাজপুত্রের মতো। এখন আপনি বলুন, হারুন সাহেব কি রাজপুত্রের মতো? না, হারুস কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই, অথচ জালাল আহমেদ কর্নিয়া গ্রাফটিং আছে, যে জালাল রাজপুত্রের মতো সুন্দর। কিছু কি বোঝা যাচ্ছে? আমি হতাশ গলায় বললাম, না। নিসার আলি বললেন, আমার চিঠি কন্যা হাসপাতালের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছে, চিঠিটা পড়ে দেখতে পারেন, আরও কোনো ক্লু যদি পাওয়া যায়। আমি বললাম, চিঠি পড়ে ক্লু বের করা আমার পক্ষে অসম্ভব। আগের চিঠিতে কিছু পাইনি, এই চিঠিতেও কিছু পাবো না। নিসার আলি হো হো করে হাসছেন, যেন আমি খুব মজার কোনো কথা বলেছি। এইবারের চিঠিটা আমি পরপর 3 বার পড়লাম। আগের চিঠি নিসার আলি 3 বার পড়তে বলেছিলেন, এই কারণেই এই চিঠিটা 3 বার পড়া। চিঠিটা হলো, বাবা, আমি আপনার চিঠি কন্যা শায়লা। আপনার শরীর খারাপ এবং আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন এই খবর আমি হারুনের কাছ থেকে পেয়েছি। সে আপনার সব খবর রাখে। আপনি যে একজন লেখকের বাড়িতে উঠেছেন এই খবরও তার কাছে পেয়েছি। আমার ধারণা সে আপনার পেছনে স্পাই লাগিয়েছে। বাবা, আপনাকে যে কথা বলার জন্য চিঠি লিখেছি তা হলো ক্ষমা প্রার্থনা। মিথ্যা কথা বলে আপনার সময় নষ্ট করেছি, এই জন্য ক্ষমা প্রার্থনা। আমি অত্যন্ত ছেলে মানুষই একটি কাজ করেছি, বানিয়ে বানিয়ে বলেছি আমার ছেলের মৃত্যুর কথা। আপনাকে রহস্যভেদ করতে বলেছি, কারণটা ব্যাখ্যা করি। আমি আপনাকে নিয়ে লেখা প্রায় সব বই পড়েছি। হঠাৎ ইচ্ছে হলো অতি বুদ্ধিমান নিসার আলিকে বিভ্রান্ত করা যায় কিনা দেখা যাক। আমার ধারণা ছিল চিঠি পড়ি আপনি বুঝবেন পুরোটা বানানো। তা না করে আপনি যে রীতিমতো গবেষণা শুরু করেছেন তা জানলাম যখন আপনি আপনার লেখক বন্ধুকে আমার কাছে পাঠালেন। আপনার লেখক বন্ধু বললেন, ওই বছরের 1 এপ্রিল সরকারি ছুটি। মিথ্যা বলার এই বিপদ। সত্যি সত্যি ঘটনাটা ঘটলে আমার মনে থাকতো সে বছরে 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনাকে বাবা ডেকেছি, কাজেই কন্যা হিসেবে ক্ষমা পেতে পারি। আমার ইচ্ছে ছিল হাসপাতালে আপনার সঙ্গে দেখা করা, চক্ষু লজ্জায় দেখা করতে পারিনি। বাবা, আপনি আমাকে যদি ক্ষমা করেন তাহলে একদিন এসে আপনাকে দেখে যাব। আমার এতই খারাপ লাগছে, ইচ্ছা করছে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মরে যাই। ইতি চিঠি কন্যা শায়লা। 3 বার চিঠি পড়ার পর আমি বললাম, আমি যা ভেবেছিলাম ঘটনা তো সেরকমই, মামলা ডিসমিস।
মিসির আলি গম্ভীর গলায় বললেন, মামলা মাত্র শুরু, ডিসমিস মোটেই না। আমি মেয়েটিকে সোমবার সন্ধ্যায় আসতে বলেছি, রাতে আমাদের সঙ্গে খেতে বলেছি। এর মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে, জালাল আহমেদের একটা ছবি জোগাড় করতে হবে। কোত্থেকে জোগাড় করব? আমি বলে দেব কোত্থেকে। আর কিছু করতে হবে? ডাক্তার হারুনের সঙ্গে ভূত বিষয়ক একটা মিটিং, আপনি তাকে ভূত বিষয়ক নানান তথ্য দেবেন। আমি বিস্মিত হয়ে বললাম, ভূত বিষয়ে আমি কি তথ্য দেব? আমি তো কিছুই জানি না। মিসির আলি হাসি মুখে বললেন, আমি শিখিয়ে দেব। এতে লাভ কি হবে? পরকালে বিশ্বাসী লোকজন মৃতদের সঙ্গে যোগাযোগের জন্য অনেক কর্মকাণ্ড করে, যেমন প্ল্যানচেট, চক্র। আমি শুধু জানতে চাই তিনি মৃত কোনো মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। আমি বললাম, ভূত প্রেত বিষয়ক আলোচনায় আপনি থাকবেন তো? মিসির আলি না সূচক মাথা নাড়লেন, ভাবলেশীন গলায় বললেন, পুরো প্রক্রিয়াটি আমি আপনাকে দিয়ে করাতে চাই। নিজে নিজে রহস্যভেদ করতে চাচ্ছিলেন, সেই সুযোগ করে দিচ্ছি। তবে এখনো সময় আছে, আপনি যদি সরে আসতে চান সরে আসবেন। আমি সরে আসতে চাই না। ডাক্তার হারুনের সঙ্গে ভূত বিষয়ক আলোচনা তেমন জমল না। তিনি সেদিন কথা বলার মুডে ছিলেন না। তবে তিনি বললেন, রবীন্দ্রনাথের মতো তার নিজের প্ল্যানচেটের উপর অগাধ বিশ্বাস। তার মা জীবিত থাকার সময় মার সঙ্গে অনেকবার প্ল্যানচেট করেছেন। প্ল্যানচেটে সাধারণ মানুষের আত্মা যেমন এসেছে, বিখ্যাত ব্যক্তিদের আত্মাও এসেছে। প্রশ্নের জবাব দিয়েছে। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত, নবাব সিরাজউদ্দৌলা। তার কাছ থেকে জানলাম তিনি এবং তার স্ত্রী শায়লা একবারই বসেছিলেন প্ল্যানচেটে। খুবই বাচ্চা একটা ছেলের আত্মা এসে উপস্থিত হয়। শায়লা এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি আর কখনো প্ল্যানচেটে বসেননি। আমি বললাম, বাচ্চা ছেলেটা কি তার নাম বলেছে? হারুন বলেছেন, নামের অধ্যাক্ষর বলেছে এস। আপনি নিজে উৎসাহী হলে আপনাকে নিয়ে একদিন বসবো, ভয়ের কিছু নেই। একটা বোতামে আমি এবং আপনি আঙুল চেপে বসবো, বোতামটা থাকবে উইজা বোর্ডে। আমি বললাম, উইজা বোর্ডটা কি? একটা কার্ডবোর্ড যেখানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো লেখা, এক জায়গায় ইয়েস এবং নো লেখা। যখন বোতামে আত্মার ভর হবে তখন আত্মা কাঁপতে থাকবে। আত্মাকে তখন প্রশ্ন করবেন, আপনি কি এসেছেন? আত্মা তখন বোতামটা টেনে ইয়েসের ঘরে নিয়ে যাবে। এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল, বুঝেছেন? কিছুটা, কাছ থেকে না দেখলে পুরোপুরি বুঝবো না। একদিন রাতে মিসির আলি সাহেবকে নিয়ে বাসায় চলে আসবেন, হাতে কলমে দেখাবো। আমি বললাম, হাতে কলমে তো দেখাবেন না, আপনি দেখাবেন আঙুল বোতামে। আমার রসিকতায় হারুন অত্যন্ত বিরক্ত হলেন। গম্ভীর গলায় বললেন, আজ আমি ব্যস্ত আছি, অন্য একদিন আসুন। আমি উঠে পড়লাম। ভূত বিষয়ক এই আলোচনা থেকে মিসির আলি কি উদ্ধার করবেন আমি বুঝতে পারছি না। বাচ্চা একটা ছেলের আত্মা এসেছিল যার নামের আদ্যাক্ষর এস। এটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। তবে আমি লক্ষ্য করছি আমার কাছে গুরুত্বপূর্ণ সব তথ্যই মিসির আলির কাছে গুরুত্বহীন। এই ক্ষেত্রেও হয়তো তাই হবে। মিসির আলি হয়তো আমাকে বলবেন, এখন আপনার কাজ হবে এস দিয়ে শুরু নামের তালিকা তৈরি করা। নবজাতকের নাম জাতীয় বই জোগাড় করুন, এস দিয়ে শুরু নামগুলো আলাদা করে বড় একটি খাতায় লিখে ফেলুন। আমি লিখতে শুরু করব, সালাহউদ্দিন, সালাম, শাহিন, সোহেল, শাহাবুদ্দিন, সাব্বির,
সালমান, শিহাব, শুভ, সুলতান, সাবের। রাতে খাবার টেবিলে মিসির আলি সাহেবকে বললাম, আপনি আমাকে ছোট্ট একটা সাহায্য করুন। মিতির সঙ্গে বর্তমানে রহস্যের সম্পর্কটা শুধু বলুন, বাকিটা আমি পারবো। মিসির আলি বললেন, মিতি বিভিন্ন ধরনের ভৌতিক গল্প করে। তার প্রধান চেষ্টা সবাইকে বিভ্রান্ত করা। একজন ক্রিমিনালও তাই করে। ক্রাইমটা করার পর সে সবাইকে বিভ্রান্ত করতে চায়। এইটুকুই সম্পর্ক, এর বেশি কিছু না। না, এর বেশি কিছু না। যখন কোনো ক্রাইম সলভিং শুরু করবেন তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন। ক্রিমিনাল আপনাকে বিভ্রান্ত করতে চাইবেই। আপনারা শুনছেন অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেল। পড়ে শোনাচ্ছি মিসির আলির চশমার ৫ম পর্ব। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছে। উদ্দেশ্য জনৈক জালাল আহমেদের খোঁজ বের করা। বৃষ্টিতে ভিজে ঠকঠক করে কাঁপছি। আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তন অবশ্যই হয়েছে। গরমকালে বৃষ্টির পানি এত ঠান্ডা হবে না। পানি বরফের চেয়ে ঠান্ডা হতে পারে না, কিন্তু পায়ে যে পানি পড়ছে মনে হচ্ছে তার তাপমাত্রা 0 ডিগ্রির অনেক নিচে। জালাল আহমেদের মা মারা গেছেন। বাবা একা বেইলি রোডের এক ফ্ল্যাট বাড়িতে থাকেন। বাড়ির দারোয়ান আমাকে কিছুতেই ঢুকতে দেবে না। তার একটাই কথা, কারো দেখা করার অনুমতি নাই। পুলিশের আইজি আসলেও নাই, মন্ত্রী মিনিস্টার আসলেও নাই। অনেক ঝামেলা করে জালাল সাহেবের বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া গেল। বৃদ্ধ অত্যন্ত সন্দেহ ব্যতিগ্রস্ত। তিনি আমাকে শীতল গলায় বললেন, আমি আপনাকে চিনি না, জানি না, কোনোদিন আপনার সঙ্গে আমার দেখাও হয়নি। আপনাকে আমার ছেলের ছবি কেন দেব? আপনি তো দূরের কথা, আমি তো আমার আত্মীয় স্বজনকেও কোনো ছবি দেব না। আমার ছেলে মারা গেছে, ধরে নেন তার ছবিও মারা গেছে। আপনার ছেলে মারা গেছে তা তো জানতাম না। কবে মারা গেছে? কবে মারা গেছে জেনে কি করবেন? মিলাদ পড়বেন, কুলখানি করবেন? অনেক কথা বলে ফেলেছি, যান বিদায় হন। ভেজা শরীরে সোফায় বসেছেন, সোফাটা তো নষ্ট করেছেন। সরি। এখন সরি বলে কি হবে? ক্ষতি যা করার তো করে ফেলেছেন। আমি হতাশ হয়ে দেয়ালের দিকে তাকালাম। দেয়াল ভর্তি এক যুবকের নানান ভঙ্গিমার সুন্দর সুন্দর ছবি। রাজপুত্রের মতো রূপবান সেই যুবক বসার ঘরের দেওয়াল আলো করে রেখেছে। এই যুবক যে জালাল আহমেদ তাতে সন্দেহ নেই। একটি ছবি এত সুন্দর যে সেই ছবি দিয়ে ক্যালেন্ডার করা যায়। যুবক জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে, তার পেছনে নীল সমুদ্র। যুবকের চোখে বিষণ্ণতা। তার হাতে একটা মগ, মনে হচ্ছে সেই মগে করে কফি খাচ্ছে। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, আপনার ছেলের ছবি? বৃদ্ধ দাঁত মুখ খিচিয়ে বললেন, আমার ছেলের ছবি না, পাড়ার ছেলের ছবি। পাড়ার ছেলের ছবি আমি দেওয়াল ভর্তি করে রেখেছি। আমি মুগ্ধ কণ্ঠে বললাম, পুরুষ মানুষ যে এত রূপবান হতে পারে এই প্রথম দেখলাম। মাইকেল অ্যাঞ্জেলো ডেভিডের চেয়েও আপনার ছেলে সুন্দর। এই কথাতেই কাজ হলো। বৃদ্ধের চোখ থেকে কাঠিন্য মুছে গেল। সেখানে চলে এলো এক ধরনের বিষণ্ণতা। বৃদ্ধ বললেন, চা খাবেন? আমি বললাম, চা না, কফি খেতে ইচ্ছে করছে। জাহাজের ডেকে আপনার ছেলের কফি খাওয়া দেখে আমার কফি খেতে ইচ্ছে করছে। আপনার বাসায় কফির ব্যবস্থা কি আছে? বৃদ্ধ বললেন, অবশ্যই আছে। আমার ছেলে যে মগে করে কফি খাচ্ছে সেই মগটাও আছে। ওই মগে করে খেতে চান? আমি বললাম, এত সৌভাগ্য আমি আশা করছি না, কফি হলেই আমার চলবে। বৃদ্ধ আমাকে মাথা মোছার টাওয়েল এনে দিলেন। ছেলের কফি মগেই কফি দিলেন। চোখ মুছতে মুছতে ছেলের মৃত্যুর ঘটনা বললেন।
নিউ ইয়র্কের সাবওয়েতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মৃত্যুর 10 মিনিট আগেও টেলিফোনে আমার সঙ্গে কথা হয়েছে, মোবাইলে টেলিফোন করেছে। আমি বাথরুমে ছিলাম, দৌড়ে এসে টেলিফোন ধরেছি। ছেলে বলল, বাবা কেমন আছো? আমি বললাম, ভালো, তুই কেমন আছিস? ছেলে বলল, আমি বেশি ভালো না। আমি বললাম, ভালো না কেন, শরীর খারাপ? ছেলে বলল, শরীর ঠিক আছে, মনটা অস্থির, বাংলাদেশে চলে আসতে ইচ্ছে করছে। কতদিন বাংলাদেশে বৃষ্টির শব্দ শুনি না, ব্যাঙের ডাক শুনি না। আমি বললাম, দেশে চলে আয়। ছেলে বলল, বর্ষা শুরু হোক তারপর আসবো। বাবা রাখি। এই বলে সে টেলিফোন বন্ধ করলো। ও আল্লাহ, 1 মিনিটের মাথায় আবার টেলিফোন। আমি বললাম, বাবা কি? সে বলল, বাবা খুব অস্থির লাগছে, বুঝতে পারছি না কেন, তুমি আমার জন্য দোয়া করবে? আমি বললাম, অবশ্যই করবো বাবা, এক্ষুনি দোয়া করতে বসি, এক্ষুনি। আমি বললাম, বাবা তোর শরীর ঠিক আছে তো? সে বলল, আমার শরীর খুব ভালো, শুধু মন অস্থির। ছেলে টেলিফোন রাখা মাত্র আমি অজু করে নামাজ পড়তে বসলাম। আমার বাবু যখন মারা যাচ্ছে তখন আমি বাবুর জন্য নামাজ পড়ছি, এটাই আমার একমাত্র সান্ত্বনা। জালাল আহমেদের ছবি নিয়ে বাসায় ফিরলাম। জাহাজে কফি খাওয়ার ছবিটাই আমাকে দিলেন। চোখ মুছতে মুছতে বললেন, আমার ছেলের এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, আপনি নিয়ে যান, ফেরত দিতে হবে না। ছবি আপনার কেন দরকার, ছবি দিয়ে কি করবেন কিছুই জানতে চাচ্ছি না। আজকাল কিছুই জানতে ইচ্ছা করে না। কফি খেতে চাইলে আমার কাছে এসে কফি খেয়ে যাবে। আমার ছেলে কফি খুব পছন্দ ছিল, মৃত্যুর সময়ও তার হাতে কফির কাপ ছিল। আজ সোমবার। মিসের আলী সাহেবের চিঠি কন্যা শায়লার আমাদের এখানে ডিনারের নিমন্ত্রণ। তিনি নিমন্ত্রণ গ্রহণ করেছেন, টেলিফোনে জানিয়েছেন সন্ধ্যা 7টা নাগাদ চলে আসবেন। আমি কয়েকটি কারণে কিছুটা উত্তেজনার মধ্যে আছি। প্রথম কারণ, অতিথির জন্য রান্নার দায়িত্ব পড়েছে আমার। মেনু মিসের আলী ঠিক করে দিয়েছেন। স্টার্টার জিরা পানি, সাইড ডিশ বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মেইন ডিশ ইস্ত্রি ইলিশ, ফিনিশিং মুগের ডাল, ডেজার্ট দই। মেইন ডিশ নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি। মেইন ডিশের নামই দুশ্চিন্তার জন্য যথেষ্ট, ইস্ত্রি ইলিশ। এই রান্না মিসের আলীর আবিষ্কার। ইলিশ মাছের সর্ষে বাটা, কাঁচামরিচ এবং লবণ দেওয়ার পর লাউ পাতা দিয়ে মুড়তে হবে, তারপর গরম ইস্ত্রির নিচে বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর মাছ উল্টে আবার ইস্ত্রি চাপা দেওয়া। ইস্ত্রি দিয়ে কতক্ষণ চাপা দিয়ে রাখতে হবে সেই সম্পর্কে মিসের আলী কিছু বলছেন না। আমার ধারণা মেইন ডিশ হবে কাঁচা মাছ। মিসের আলীকে এই কথা বলতেই তিনি বললেন, কাঁচা মাছ তো খারাপ কিছু না, জাপানিরা সুশি খায়, সুশি বানানো হয় কাঁচা মাছ দিয়ে। সমস্যা হচ্ছে আমরা জাপানি না, কাঁচা মাছ খেতে অভ্যস্ত না। কাজেই আমি সকাল থেকে স্টপওয়াচ দিয়ে ইস্ত্রি চাপা দেওয়ার সময়টা বের করার চেষ্টা করছি। একটা ইলিশ মাছের লেজ এবং মাথা ছাড়া পুরোটাই নষ্ট হয়েছে। এখন এক্সপেরিমেন্ট শুরু হয়েছে দ্বিতীয় ইলিশ মাছ দিয়ে। যথেষ্টই টেনশন বোধ করছি। আমি একদিনের টেনশনেই অস্থির। বাংলাদেশের মেয়েরা রোজই এই টেনশনের ভেতর দিয়ে যায়, এটা ভেবে খুব অবাক লাগছে। সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি। 7টার মধ্যে ঢাকা শহরের সব রাস্তায় পানি। এই ঝড় বৃষ্টির মধ্যে কাটায় কাটায় 7টায় শায়লা উপস্থিত হলেন। তখনই ইলেকট্রিসিটি চলে গেল। আমার মাথায় হাত। ইলেকট্রিসিটি ছাড়া বিখ্যাত ইস্ত্রি ইলিশ তৈরি হবে না। বসার ঘরের টেবিলে মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতির আলোয় শায়লা নামের মহিলাকে অপরূপ দেখাচ্ছে। অধ্যাপিকারা পড়াতে জানেন, সাজতে জানেন না, কথাটা ঠিক না। তিনি সুন্দর করে সেজেছেন,
শায়লা অতি বিনয়ের সঙ্গে মিসের আলীকে কদমবুসি করতে করতে বললেন, ভুলভাল চিঠি লিখে আপনাকে বিরক্ত করেছি। বাবা, আমাকে ক্ষমা করেছেন তো? মিসের আলী হাসলেন। শায়লা বলল, ক্ষমা করে থাকলে মাথায় হাত রাখুন। মিসের আলী মাথায় হাত রাখলেন। সুন্দর সন্ধ্যা শুরু হলো। আমরা তিনজন একসঙ্গে বসেছি। আমাদের সামনে লেবু চা। ঝড় বৃষ্টির রাতে লেবু চায়ে চুমুক দিতে অসাধারণ লাগছে। খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে। এখন মনে হচ্ছে ঝড় বৃষ্টির রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় এমন কিছু খারাপ হয়নি। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার হ্যান্ডব্যাগে কি সবসময় পটাশিয়াম সায়ানাইড রাখো? শায়লার মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। শায়লার কথা বাদ থাকুক, আমি নিজেই হকচকিয়ে গেলাম। শায়লা যদি তার হ্যান্ডব্যাগে পটাশিয়াম সায়ানাইড রেখেও থাকেন, মিসির আলীর পক্ষে তা জানা কোনো রকমই সম্ভব নয়। ওনারা যাই থাকুক, চোখে এক্সরে নেই। মিসির আলী সহজ গলায় বললেন, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইডের একটা ফাইল আছে। কি করে সেটা বুঝলাম তোমাকে বলি। পটাশিয়াম সায়ানাইড নিয়ে তোমার অবসেশন আছে। শ্বশুরবাড়িতে এই শব্দটা তুমি প্রায়ই উচ্চারণ করো, যে কারণে তোমার শাশুড়িও শব্দটা শিখেছেন এবং তার পুত্রকে সাবধান করেছে। কেমিস্ট্রির শিক্ষক হিসেবে পটাশিয়াম সায়ানাইড জোগাড় করা তোমার পক্ষে কোনো বিষয় না। তার চেয়েও বড় কথা, তুমি MS করেছো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। তোমার থিসিস ছিল কোনো ইনঅর্গানিক যৌগ KCN এর সাহায্যে কার্বন যুক্ত করা। ইনঅর্গানিক যৌগের নামটা জানো কি? শায়লা যন্ত্রের মতো বললেন, সিলিনিয়াম হাইড্রাইড। আপনি এই খবরও নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। তোমার যে গাইড প্রফেসর জেমস ক্লার্ক, তার সঙ্গেও আমার টেলিফোনে কথা হয়েছে। মিসির আলী বললেন, এই ঘরে ঢোকার পর থেকে লক্ষ্য করছি তুমি তোমার হ্যান্ডব্যাগ শরীরের সঙ্গে শুধু যে জড়িয়ে রেখেছ তা না, শাড়ির আঁচল দিয়ে ঢেকেও রাখছ। বাতাসের ঝাপটায় একবার তোমার শাড়ির আঁচল সরেও গেল। তুমি সঙ্গে সঙ্গে অতি ব্যস্ততার সঙ্গে তোমার ব্যাগটা ঢাকলে। এখন বলো, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইড আছে না? তুমি যদি বলো নাই, তাহলে নাই। আমি তোমার ব্যাগ খুলে দেখব না। শায়লা বিড়বিড় করে বললেন, পটাশিয়াম সায়ানাইড আছে, 20 গ্রামের একটা ফাইল। চোখ কপালে ওঠার ব্যাপারটা বাগধারায় আছে। বাস্তবে এই ঘটনা কখনো ঘটে না। ঘটার সামান্য সম্ভাবনা থাকলে আমার চোখ কপালে উঠে থাকত। মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা খাম রাখতে দিয়েছিলাম। খামটা আজ খোলা হবে এবং খামে কি লেখা পড়া হবে। আমি খাম এনে নিজের জায়গায় বসলাম। মিসির আলী শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি প্রথম চিঠিতে জানতে চেয়েছিলে তোমার পুত্র সাগরের হত্যাকারী কে। তা তুমি জানো। আমি জানি কি না, আমিও জানি। সেটা একটা কাগজে লিখে রেখে দিয়েছিলাম, তোমার সামনে একদিন খুলবো এই আশায়। এখন খোলা হবে। শায়লা ছোট্ট নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, ও গড। মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন, কাগজে কি লেখা পড়ুন। আমি বললাম, কাগজে লেখা আ মারব ত্রক না। মিসির আলী বললেন, অতি সহজ সাংকেতিক ভাষায় লিখেছি। অক্ষরগুলো আঁকপিছু করলে মূলটা বের হবে। আমি লিখেছি, আমার পত্রকন্যা। আমি শায়লার দিকে তাকালাম। তার চেহারা ভাবলেশীন। কি ঘটছে না ঘটছে তা সে যেন ঠিক বুঝতে পারছে না। মিসির আলী বললেন, শায়লা, তুমি বিয়ের পর MS করতে আমেরিকা যাও, ঠিক না? শায়লা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জালাল আহমেদের সঙ্গে সেখানেই তোমার পরিচয়।
হ্যাঁ, সাগর নামের ছেলেটি কি তোমাদের অবৈধ সন্তান? শায়লা মুখ তুলে তাকালেন এবং কঠিন গলায় বললেন, না, আমি হারুনকে নিয়মমাফিক তালাক দিয়ে জালালকে বিয়ে করি। হারুনের সঙ্গে এমনিতেই আমার বিয়ে বৈধ ছিল না। আপনি এত কিছু জেনেছেন, এই তথ্য নিশ্চয়ই জানেন, সে ইম্পর্টেন্ট। জানি। পুরো ইসলামী মতে নিউ ইয়র্কের এক মসজিদে আমাদের বিয়ে হয়, তারপরই সমস্যা শুরু হয়। কি সমস্যা? জালালের ধারণা হয় আমি মানসিকভাবে অসুস্থ, যে কোনো সময় তাকে আমি খুন করতে পারি। এইসব ভাবি যাবে। ডাক্তার হারুনের যে সমস্যা আছে সেই সমস্যা? হ্যাঁ, আমাদের যে বাচ্চাটা হয় সাগর, সেই বাচ্চাটাকে জালাল সরিয়ে ফেলেছিল। তার ধারণা হয়েছিল বাচ্চাটাকেও আমি মেরে ফেলব। সে সাগরকে তার এক আত্মীয়র বাড়িতে সরিয়ে দিয়েছিল, যাতে আমি বুঝতে না পারি সে কোথায়। আমি ইচ্ছা করলে পুলিশের সাহায্য নিয়ে বাচ্চা বের করে ফেলতে পারতাম, তা করিনি। নিজেই খুঁজে খুঁজে বের করেছি সে কোথায় আছে। আমি আমার ছেলের খোঁজে জ্যাকসন হাইটের বাড়িতে উপস্থিত হয়ে জানলাম তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এক কাপ কফি খাবো। কফি কি আছে? মানুষ চলে যায়, তার কিছু অভ্যাস রেখে যায়। জালাল নেই, কিন্তু তার কফির অভ্যেস আমার মধ্যে রেখে গেছে। আমি কফি বানিয়ে শায়লার সামনে ধরলাম। শায়লা কফির কাপে চুমুক দিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বলল, জালাল যে নিউ ইয়র্কের এক সাবওয়েতে কফি খেতে খেতে মারা গিয়েছিল, এই খবর কি আপনি জোগাড় করেছেন? মিসির আলি বললেন, হ্যাঁ, সে হার্ট অ্যাটাকে মারা যায়নি। কফিতে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে খেয়েছিল। সে সুইসাইড করেছিল। পটাশিয়াম সায়ানাইড চুরি করেছিল আমার কাছ থেকে। নিউ ইয়র্ক পুলিশের বুদ্ধির কত নামডাক শুনি, তারা ধরতে পারেনি। তারা ভেবেছে হার্ট অ্যাটাক। তার মৃত্যুর পর আমি দেশে ফিরে আসি, বাস করতে থাকি হারুনের সঙ্গে। এমনভাবে বাস করি যেন মাঝখানে 2টা বছর হঠাৎ বাদ পড়ে গেছে। হারুন কখনো কিছু জিজ্ঞেস করেনি, আমিও কিছু বলিনি। আমার শাশুড়ি ব্যাপারটা একেবারেই মেনে নেননি। তিনি আমাকে হজম করেছেন কারণ আমাকে প্রচণ্ড ভয় পেতেন। তার ধারণা হয়ে গিয়েছিল যে আমি জালালকে খুন করে ফিরে এসেছি তার ছেলেকে খুন করতে। বাবা, আপনার বুদ্ধি, আপনার লজিকে সিঁড়ি তৈরি করার ক্ষমতার কোনো তুলনা নেই। আমি ব্যাগে পটাশিয়াম সায়ানাইড নিয়ে ঘুরি, এটা পর্যন্ত বের করে ফেলেছেন। কিন্তু আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত ভুল ছিল। মিসির আলি বললেন, তোমার ছেলে সাগর কোথায় আছে? সে তার দাদুর সঙ্গে থাকে। ওই বাড়িতে যাওয়া আমার নিষেধ, তবে হারুন ওই বাড়িতে যান। আমার ছেলে তাকে খুব পছন্দ করে। হারুনই তাকে আমার সঙ্গে দেখা করানোর জন্য প্রায়ই আমাদের বাড়িতে নিয়ে আসে। ছেলেটি তার বাবার চেয়েও অনেক সুন্দর হয়েছে। ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি ইস্ত্রি ইলিশ বানানোয় ব্যস্ত, মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত। সন্ধ্যার পর থেকে অনেক ঘটনা এত দ্রুত ঘটেছে যে তাল রাখতে সমস্যা হচ্ছে। শায়লা পুরোপুরি সত্যি বলছে এটা আমার কাছে মনে হচ্ছে না। মিসির আলিকে দেখে কিছু বুঝতেও পারছি না। রাত 9টায় দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খোলার জন্য উঠে দাঁড়ালো শায়লা। লজ্জিত গলায় বলল, আমি হারুনকে রাত 9টায় ডিনার খেতে এখানে আসতে বলেছি। ওকে বাদ দিয়ে ডিনার খেতে খুব খারাপ লাগবে। মিসির আলি বললেন, ভালো হয়েছে, আমার উচিত ছিল দুজনকে দাওয়াত দেওয়া, ভুলটা আমার। শায়লা বললেন, হারুনকে বলেছি সাগরকে যেন নিয়ে আসে, মনে হয় এনেছে। দরজা খোলা হলো। হারুন সাহেব একগোছা দোলন চাপা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার গায়ের সঙ্গে গা লাগিয়ে যে শিশুটি দাঁড়িয়ে আছে সে দোলন চাপার চেয়েও সুন্দর। আমি
আমি আমার জীবনে এত সুন্দর শিশু দেখিনি। অবশ্যই দেব শিশুরা এত সুন্দর হয় না, এই শিশুর সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য। শায়লা বললেন, আমার দুষ্টু বাবাটা কোথায়? সঙ্গে সঙ্গে সে ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মিসের আলী বললেন, শায়লা, তোমার দুষ্টু বাবুটাকে একটু আমার কাছে আনো, তার মাথায় হাত বুলিয়ে আদর করে দিই। এরই সাথে শেষ হলো মিসের আলীর চশমা। গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা গল্প শুনতে ভালোবাসে সেই সমস্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।